রাজধানীর বনানীতে বিআরটিএর সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন ঢাকা জেলার সিএনজি চালকরা। তাদের দাবি, জেলার সব সিএনজি অটোরিকশাকে মেট্রোপলিটন এলাকায় চালানোর সুযোগ দিতে হবে। বর্তমানে মেট্রোপলিটন এলাকার ঢাকা মেট্রোর রেজিস্ট্রারকৃত ৩,০০০ সিএনজি চলাচল করে থাকে, আর এর বাইরে ঢাকা জেলার অন্যান্য এলাকাতেও অসংখ্য অটো রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, সেসব সিএনজিকেও মেট্রো এলাকায় চলাচল করতে দিতে হবে, আর এই নিয়ে কোনো ধরনের মামলা দেওয়া যাবে না। এমন দাবি নিয়ে দুপুর ১২টার দিকে চালকরা বনানীর বিআরটিএর প্রধান কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নেয়। এতে করে মহাখালী বনানী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশেপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সিএনজি চালকরা জানিয়েছেন, তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের গাড়িগুলো চলার খুব কষ্ট হয়েছে, তাই আমরা দেখেছি হিসাব করে আমাদের ৩,০০০ গাড়ি জেলা থেকে বের করে এই মহানগরীতে চলাচলের যদি ব্যবস্থা করে, তাহলে আমরা দুমুঠো ডাল ভাত খেতে পারবো। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের শ্রমিক এখান থেকে যাবে না। অ্যাম্বুলেন্স একটা ভাই, আল্লাহর দোহাই লাগে, এই নিউজ যদি সরকারের কানে দিতে চান, আল্লাহর দোহাই লাগে বলেন যে দেশে, আপনারা বলেন দেশে যদি রাষ্ট্র থাকে, দেশে সরকার থাকলে আমরা এই অবস্থায় কেন? আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং নির্বাচন কেন্দ্রিক স্থিতিশীলতা বিবেচনা করে আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ চিরুনি অভিযান। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, চিহ্নিত সন্ত্রাসী এবং অপরাধীরা এর আওতায় পড়বে। মিটফোর্ডের হত্যাকাণ্ডকে খুবই দুঃখজনক আখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, এই ঘটনায় ৭ আসামি গ্রেফতার হয়েছে। জানান, নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করা যাবে, তবে ভোট রমজানের আগে নাকি পরে তা ঠিক করবে ইসি। মিটফোর্ড ও খুলনায় বর্বর হত্যাকাণ্ড, চাঁদপুরে ইমামের উপর হামলা, এরপর মিরপুরে চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা, গুলি, কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না হত্যা, মব ও চাঁদাবাজির ঘটনা। এসব বিষয়ে আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো ঘটনায় অভিযুক্তরা ছাড় পাচ্ছে না। মিটফোর্ডের ঘটনায় ১৯ আসামির মধ্যে ৭ জন গ্রেফতার হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতিও। এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে খুলনা হত্যাকাণ্ড একজনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধী সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। মব সহিংসতা, সন্ত্রাস ও খুন সহ অপরাধমূলক কার্যক্রম দমনে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান চলছে। এর পাশাপাশি বিশেষ চিরুনি অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন করতে পারবে মন্ত্রণালয়। আমাদের প্রিপারেশনটা আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাচ্ছি। তারপরে ধরেন যে ইলেকশনের ডেট, এটা দিবে হলো ইলেকশন কমিশন, তারা এটা কবে ইলেকশন দিবে, তো একটা টেন্টেটিভ ডেট তো আপনাকে সবসময় বলা হয়েছে যে রোজার আগে হতে পারে, রোজার পরে হতে পারে। জননিরাপত্তা ক্ষুণ্ণ করে এমন যে কোনো ঘটনার তথ্য বা আভাস পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আমাদের প্রিপারেশন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মিটফোর্ডে ভাঙাড়ি ব্যবসায়ী এবং যুবদল কর্মী সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ৫ দিন পার হলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের মাঝে। প্রত্যক্ষদর্শীদের অনেকেই কথা বলছেন না ভয়ে। আর এই ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামি আলমগীর এবং মনিরকে ৪ দিনের রিমান্ডে নিয়েছেন আদালত। তবে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পালন করবেন সাময়িক শাটডাউন কর্মসূচি। ব্যবসায়ীরা বলছেন, এটা শুধু হত্যাকাণ্ড নয়, ব্যবসায়ী সমাজের প্রতি হুমকিও। দিনের আলোতে জনবহুল এলাকায় এমন নৃশংসতা, আতঙ্ক ছড়িয়েছে মিটফোর্ড এলাকায়। ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে হত্যার ৫ দিন পরেও পুরো এলাকা থমথমে। ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথর দিয়ে আঘাত করে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় আশপাশে দাঁড়িয়েছিলেন অনেকে। ভয়ে এগিয়ে আসেনি প্রতিবেশী দোকানদারদের কেউই। চাঁদা না দেওয়ার পরিণতি কেমন, সোহাগের মৃত্যুর পর খুনিদের উল্লাস সে বার্তাই দিচ্ছিল। ক্ষুব্ধ মিটফোর্ডের ব্যবসায়ীরা বলছেন, এটা শুধু হত্যাকাণ্ড নয়, এর মাধ্যমে ব্যবসায়ী সমাজকে সতর্ক বার্তা দিয়েছে চাঁদাবাজরা। এটা সন্ত্রাস একটা মেসেজ দিয়ে গেছে, এখানে মারছে, গোপন মাঠের প্রকাশ্যে নিয়ে যা বিজয় মিছিল করছে।
এরা আতঙ্কে গেছে, যারা চাঁদা দেবে না তাদের পরবর্তী অবস্থা তাদের এরকম হবে। দিতে বাধ্য, না দিলে উঠাই দিব, হুমকি দেয়, ব্যবসা করতে পারবা না, রাস্তায় থাকতে পারবা না, উঠে নিয়ে যাবো, মালামাল ফালাই দেয়। কিন্তু আর আগের চেয়ে ভয়ঙ্কর হয়েছে, শুধু হাতটা বদল হয়েছে। আমাদের আইন কড়াকড়ি হোক, ন্যায্য বিচার হোক। এদের বিচার দেখা জানি আর 5 জন এই অন্যায়টা না করতে পারে। এদিকে সোহাগ হত্যায় জড়িতদের ধরতে মাঠে কাজ করছে গোয়েন্দা পুলিশের একাধিক দল। নেত্রকোনা থেকে এজাহারভুক্ত 2 আসামি রাজীব ও সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা ঘটনাটি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং ঘটনার সাথে জড়িত যে বা যারাই থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। আশা করি খুব অল্প সময়ের ভিতরে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা রয়েছেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। সোহাগ হত্যার প্রতিবাদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিরাপত্তার দাবিতে সাময়িক শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমরা চাই আমাদের ক্যাম্পাসে যেন সিকিউর থাকুক। হসপিটাল এরিয়াতে 1 নম্বর গেট থেকে 3 নম্বর গেট পর্যন্ত কোনো ধরনের অবৈধ স্থাপনা থাকা যাবে না। কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে। আমরা ক্লাস এবং পরীক্ষা সব পরিহার করছি। নির্মমী হত্যাকাণ্ডের পর এলাকায় পুলিশের তৎপরতা বেড়েছে। মিটফোর্ট এলাকার ফুটপাতে ভাসমান দোকানে অভিযান চালিয়েছে পুলিশ। যমুনা নিউজ, ঢাকা। 5 কোটি টাকা চাঁদা না পেয়ে পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা গুলির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেল 5টার দিকে পল্লবীর আলবদিটেক এলাকায় একে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে 5 কোটি টাকা চাঁদা দাবি করে জামিল নামের শীর্ষ সন্ত্রাসী এবং চাঁদা না পেয়ে ওই প্রতিষ্ঠানে চালানো হয় হামলা, গুলি করা হয় এক কর্মকর্তাকে। ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, চাঁদার দাবিতে কয়েক দফায় ফোনে হুমকি দেওয়া হয় তাকে। আর এই ঘটনায় ভুক্তভোগী সহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন অভিযুক্তদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এরই মধ্যে হামলার ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে। শাপলা প্রতীক পেতে আইনগত বাধা নেই দাবি করে প্রতীকটি পেতে নতুন করে নির্বাচন কমিশনে আবেদন করেছে এনসিপি। মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন প্রতীক হিসেবে শাপলা না পেলে রাজনৈতিকভাবে লড়বে দল। আর সেই সাথে নৌকা প্রতীক বিধিমালা থেকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই সাথে আবারও নির্বাচনের আগে ইসি পুনর্গঠনের দাবি জানিয়েছে এনসিপি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে 5 সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে এসব দাবি তুলে ধরে দলটি। নির্বাচনের প্রতীক হিসেবে জাতীয় প্রতীকের দাবি নতুন নয়, তবে প্রতীক হিসেবে শাপলার দাবি তুলনামূলক স্পর্শকাতর। কেননা শাপলা শুধু একটি ফুল নয়, এটি সংবিধান স্বীকৃত জাতীয় প্রতীকের কেন্দ্রবিন্দু। প্রতীক হিসেবে শাপলা পেতে সিইসির সাথে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলে দলটি। তাদের দাবি দলীয় প্রতীক হিসেবে শাপলা পেতে আইনগত কোনো বাধা নেই। আলাদা স্বতন্ত্র উপাদান নিয়ে জাতীয় প্রতীকটি গঠিত। তার ভিতরে ধানের শীষ আছে, তার ভিতরে তারকা আছে, তার ভিতরে পাট পাতা আছে এবং শাপলা আছে। এই 4টি আলাদা উপাদানের মধ্যে ধানের শীষ আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক, তারকা একটা দলের প্রতীক। শাপলাকে বাদ দেওয়ার ব্যাপারে যে ব্যাখ্যাটি গণমাধ্যমে নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছিল সেই ব্যাখ্যাটি আসলে আইনগতভাবে একটি ভুল ব্যাখ্যার উপর দাঁড়িয়ে আছে। আমরা সেই জায়গাগুলোতে নির্বাচন কমিশনকে ব্যাখ্যাগুলো জানিয়েছি। শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। এক প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, এটা স্ট্রেইট ফরওয়ার্ড। এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে। অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। বৈঠকে প্রতীক তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার সুপারিশও করেছে এনসিপি। যেহেতু আওয়ামী লীগের নির্বাচনী তাদের যে নিবন্ধন সেটি স্থগিত আছে, অতএব তাদের প্রতীকটিও স্থগিত থাকতে হবে। প্রতীকটি এই তফসিলে অন্তর্ভুক্ত রাখার কোনো সুযোগ নেই। 22 জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। এর আগে 17 এপ্রিল নাগরিক ঐক্য এই প্রতীক পাওয়ার আবেদন করে। দুটি দলে শাপলা প্রতীক নিয়ে একাধিকবার ইসির সঙ্গে বৈঠকও করেছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না, পিরোজপুরে এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণঅভ্যুত্থানের পর জনগণ আর পুরনো ব্যবস্থায় ফিরতে চায় না উল্লেখ করে তিনি বলেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পথে নেমেছে এনসিপি। পিরোজপুরে কর্মসূচি শেষে ঝালকাঠি অভিমুখে রওনা হয় এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহর। এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার 13তম দিন।
পিরোজপুর শহরের সিও অফিস এলাকা থেকে শুরু হয় পদযাত্রা। বিভিন্ন সড়ক হয়ে শহীদ মিনারে পথসভায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তার বক্তব্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গুম, নির্যাতন, দখলদারিত্ব আর জোর করে ক্ষমতা দখলের রাজনীতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তারা ব্যবসা করতে পারতেছিল ঠিক মতো। আপনারা ঢাকায় বিভক্ত সব ঘটনাটা দেখেছেন, কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে দখলদারিত্বের অন্তর্বন্ধনের কারণে মেরে ফেলা হয়েছে। এ সময় নাহিদ ইসলাম আরো বলেন, গণ অভ্যুত্থানের পরে কেউ কেউ শুধু ক্ষমতা ও দ্রুত নির্বাচন চাইছে, তাদের কাছে সংস্কার গুরুত্ব পাচ্ছে না। আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না। সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে। সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। পথসভা শেষে বৃষ্টির মধ্যেই গণসংযোগ করেন কেন্দ্রীয় নেতারা। পরে এনসিপির জুলাই পদযাত্রা রওনা হয় ঝালকাঠির উদ্দেশ্যে। জাহিদ হাসান, যমুনা নিউজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 16 জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি। দুপুরে ভুক্তভোগীদের সঙ্গে চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান। আর এ সময় তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অভিযোগে উল্লেখ করা হয়, 2019 থেকে সরকার পতনের আগ পর্যন্ত সংগঠিত 11টি গুমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ওই সময় সরকারের শীর্ষ পদে থাকা 16 জন জড়িত। শুধু মাত্র বিএনপি করার অপরাধে তাদের বিগত সরকারের আমলে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে উল্লেখ করা হয়। বিভিন্ন সময়ে টোটাল 11 জনকে অপহরণ করে নিয়ে এই ফেসিবাদ সরকার শেখ হাসিনা আপনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত এদেরকে আটক করে রাখে। কাউকে 17 মাস, কাউকে 9 মাস আটক করে রাখে। এদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কোর্টে চালান দেয়। আপাতত জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে জনরায়ের ভিত্তিতে পরবর্তীতে প্রথম 2 জনের মধ্যে একজন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের 12তম দিনের বৈঠক করে দলগুলো। বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার বিষয়ে একমত হয় দলগুলো। এছাড়া জরুরি অবস্থার ঘোষণার বিষয়ে দলগুলো সম্মত হয়েছে কমিশনের বৈঠকে ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, জরুরি অবস্থা জারির সময় জীবনের অধিকার এবং মৌলিক অধিকার হরণ করা যাবে না। এছাড়া 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদের বিষয়ে যৌক্তিক সমাধানে পৌঁছাতে চায় কমিশন, এমনটা জানিয়েছেন ডক্টর আলী রিয়াজ। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জরুরি অবস্থা নিয়ে বেশ কিছু সিদ্ধান্তে একমতে আসা গেছে। জানান, হেড অফ স্টেট হিসেবে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় রাষ্ট্রপতিকে কোথাও না কোথাও রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি। এই জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত না হয় সে ব্যাপারেও ঐকমত্য পোষণ হয়েছে আগে। কিন্তু এর প্রেক্ষিতে কি কি পরিবর্তন সংবিধানে আনতে হবে সেই বিষয়গুলোতে আগে বিস্তারিত আলোচনা হয়েছিল, কিন্তু ঐকমত্য আসা যায়নি। আজকে যেটা কনক্লুশনে আসা গেছে, 95 অনুচ্ছেদের ব্যাপারে কি ধরনের সংশোধন হবে সে বিষয়ে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং এর মধ্য দিয়ে এখন যে বিদ্যমান ব্যবস্থা আছে তা ভবিষ্যতে পরিবর্তিত হবে বলে আমরা মনে করি। জরুরি অবস্থা ঘোষণা এ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশিদ সহ 24 জনকে হাজিরে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় পরবর্তী শুনানি 16 জুলাই নির্ধারণ করা হয়েছে। সকাল 10টায় 2 মামলায় আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাইদ হত্যা মামলার আসামি রাফিউল হাসান রাসেল, আনোয়ার পারভেজ অন্য মামলায় গ্রেফতার থাকায় 22 জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আর আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল আহিল কাফি, শহীদুল ইসলাম সহ 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শহীদ আবু সাইদকে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে সেই মামলাটিতে মাননীয় ট্রাইব্যুনাল আগে 30 জন আসামির বিরুদ্ধে কগনিজেন্স নিয়েছেন। সেখানে কারাগারে আটক ছিলেন 4 জন আর 2 জন আসামি অন্য মামলায়
আটক রয়েছেন। আর বাকি 24 জন পলাতক আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আদেশ দিয়েছেন, যেটি রেজিস্ট্রার অফিস ব্যবস্থা নেবেন এবং পরবর্তী দিন ধার্য করেছেন 22 জুলাই 2025। অবশেষে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সংশোধনের সুপারিশ করতে যাচ্ছে এই সংক্রান্ত উপদেষ্টা কমিটির আহ্বায়ক উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান বলেন, এতে এনবিআর নাম আর থাকছে না, যে নাম শুনলে অনেকেই লম্বা হাসি দেয়। উপদেষ্টা এই সময় স্বীকার করেন অধ্যাদেশটি করার সময় চতুরতার আশ্রয় নেওয়া হয়েছিল, আর এজন্য রাজস্ব সংক্রান্ত 2 বিভাগের সচিব সহ ঊর্ধ্বতন নিয়োগের নীতিমালা করা হয়। আর এ সময় তিনি আন্দোলনের নামে এনবিআর এর কর্মকর্তাদের বিরুদ্ধে সরকার বিরোধী তৎপরতার অভিযোগ করেছেন। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সংশোধনের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে বন্দরের কার্যক্রম সহ রাজস্ব আদায় বন্ধ ছিল। সরকারের কঠোর অবস্থানে শেষ পর্যন্ত আন্দোলন বন্ধ হলেও তাদের দাবির বিষয়গুলো আমলে নিয়ে গঠন করা হয় উপদেষ্টা কমিটি। প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। কমিটি সব পক্ষের সাথে বৈঠক করে 2 মাস আগের জারি করা অধ্যাদেশ সংশোধনের সুপারিশ করেছে। প্রশাসনের সাথে কাস্টমস ও কর ক্যাডারের দ্বন্দ্ব কমানো সহ 2 বিভাগে সচিব ও ঊর্ধ্বতনদের নিয়োগে নীতিমালা করা হবে। তো এখানে কিছুটা আমরা বলবো যে চতুরতার আশ্রয় নেওয়া আছে। এটা যারা করছে, যারা এই অধ্যাদেশ প্রণয়ন করছে, ওরা বলছে যে সব লোক আমাদের কাছে হতে হবে, এটাও গ্রহণযোগ্য না। আবার এই উসিলায় প্রশাসন ক্যাডারের যে খবরদারি, সেটাও আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয়। সচিব এবং ঊর্ধ্বতন পদে নিয়োগের ব্যাপারে আমরা একটা নীতিমালা, যে এই যোগ্যতা থাকতে হবে। উপদেষ্টা বলেন, তাদের সুপারিশ বাস্তবায়ন হলে থাকবে না আর এনবিআর। এ সময় তিনি এনবিআর এর আন্দোলন দমনে দুদককে ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন। তারা যদি নির্দোষ হন, তারা ইয়েতে বলবেন যে তারা করবেন, দুদকের যে চার্জেস সেগুলো রিফিউট করবেন এবং তারা করবেন। দুদক তো দায় মুক্তি দেওয়ার জন্য বিখ্যাত। এনবিআর কিন্তু আর থাকবে না, এবং এটা কিন্তু সবার জন্যই ভালো, কারণ এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। এই হাসিটার অর্থ আপনারা সবাই জানেন। বাংলাদেশে অর্থনৈতিক মন্দার আভাস দিয়ে বিশ্বব্যাংকের রিপোর্টের ভিত্তি নেই বলেও দাবি করেন জ্বালানি উপদেষ্টা। মন্দা, তারপর কি বলে যে ব্যাংক্রাপসি, যেসব আশঙ্কা করা হয়েছিল সবগুলোকে আমরা পেছনে ফেলে আসি। অর্থনীতি অ্যাকচুয়ালি এখন পিক আপ করছে। আপনি যদি যে কোনো ইন্ডিকেটর নেন, ইনফ্লেশনকে নেন, রিজার্ভকে নেন। জ্বালানি উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে ব্যবসায়ী সহ সব পক্ষের সাথে আলোচনা হয়েছে। সরকার এককভাবে কিছুই করেনি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ফেনীতে 112 গ্রাম থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি। দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে এখানকার বাসিন্দারা। এদিকে ফুলগাজীতে সিলোনিয়া নদীর ভাঙন স্থান দিয়ে আজও পানি ঢুকছে। ফুলগাজীর দক্ষিণ আনন্দপুর গ্রামের রাহেনা আক্তার বাঁধ ভাঙ্গার 5 দিন পর ক্ষতিগ্রস্ত সড়ক পার হওয়ার চেষ্টা। তবে পানির তোড়ে পায়ে হেঁটে নয়, সড়কটি পার হতে হয় সাঁতরিয়ে, কারণ সিলোনিয়া নদীর পানি এখনো ঢুকছে লোকালয়ে। দিনের দিনে আয়তা মারিনো আটকে গেছে গে, ছোট বেশি দেখা কথা আয়তা কনভারেন্স করে দিয়েছেন। এই 5 দিন এই পানিটা হয়েছে, আর এখনো পরিবর্তন হয় না। বন্ধুয়া দৌলতপুর গ্রামের হাসিনা আক্তার 5 দিন পর ফিরেছেন বাড়িতে। কাদামাটির ঘর পুরোটাই ক্ষতিগ্রস্ত, তাই চেয়ে দেখা ছাড়া কিছু করার নেই যেন তার। খালি আন্দাই আছে, বাইক কইবার মতন নাই, আর পরিস্থিতি একেবারে খারাপ। 5 দিন পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে 20টি নয় 36টি স্থানে ভেঙেছে বাঁধ। প্রতিবছর এমন ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতাকে দুষছেন ভুক্তভোগীরা। এই রাস্তার দক্ষিণ গুলদি একটা সুইচ গেট বানায়, কোনো প্রয়োজন ছিল না, কে বা কারা করছে একটা সুইচ গেট বানায়, পানিগুলো আটকে রাখছে, পানিগুলো বাড়িতে পড়তেছে না। আমরা বারবার ওখান থেকে আমাদের কৃষকের যে ক্ষতি হয়, এটা পুরো এই যে 11 মাস আগে একবার হয়েছে, আবার এখন হয়েছে, তারপরে আমরা কৃষক কি করে বাঁচে। সিলোনিয়া নদীর বাঁধটার টেকসই যদি না দেয়, বারবারে পানি আসবো, বারবারে এই জায়গাটা ভাঙবো। কিছু মারি দে, বোলটা যদি কাটি দে, ওসা করি করে না করার কারণে বারবার এই বানগুলা বাঁধে। আমি আছি এই মুহূর্তে ফুলগাজীর দক্ষিণ আনন্দপুর গ্রামে।
পানির তোড়ে এই সড়কটি ভেঙে গেছে। এখানে এখন গাড়ি নিয়ে চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও দুষ্কর। এখানকার বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে একটি মাত্র বাঁশ দিয়ে একটি সাঁকো তৈরি করেছে। সে সাঁকোটি এখন ঝুঁকিমুক্ত নন, তবে তারা বাঁধের স্থায়ী সমাধানের আগে এই সড়কটি চলাচল উপযোগী করে দেওয়ার দাবি জানিয়েছেন। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি ঘিরে নানা কর্মসূচি পালন করছে যমুনা পরিবার। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আজ পুরো দিন ঘিরেই নানা রকম কর্মসূচি পালন করছে যমুনা পরিবার। সকালে বনানী কবরস্থানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। ফাতিহা পাঠ করে মোনাজাতে অংশ নেন যমুনা গ্রুপের চেয়ারম্যান এবং নুরুল ইসলামের সহধর্মিণী সালমা ইসলাম। ছিলেন তার পরিবারের অন্যান্য সদস্যরাও। মোনাজাতে দোয়া করেন জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়া মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে যমুনা টেলিভিশন এবং যুগান্তর পরিবারও জানিয়েছে শ্রদ্ধা। আর এই দুই প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা প্রয়াত চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং মোনাজাত করেন। আজ যমুনা টেলিভিশন প্রাঙ্গণে মিলাদ এবং যুগান্তরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তিনি তার কীর্তির ভেতর দিয়ে নিজেকে সত্যিকার অর্থে একটা মহৎ মানুষে পরিণত করেছিলেন। তার এই কর্মের ভেতর দিয়ে যেমন দারিদ্র বিমোচন হয়েছে, বেকারত্ব দূরীকরণ হয়েছে, তেমনি একই সঙ্গে সারা দেশের যে লক্ষ লক্ষ পরিবারের কর্মসংস্থান হয়েছে। এটা একটা মহান একটা কর্ম। কিছু কিছু মানুষ থাকেন ব্যতিক্রম, উনি ছিলেন ব্যতিক্রম। ওনার অসংখ্য ভালো কাজ আছে। এখন আমরা যদি সেই ভালো কাজগুলি প্র্যাকটিস করি তাহলেই হয়তো ওনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সেটা জানানো হবে। কারণ সব কাজই অনুসরণ করা যায় না, কিছু অতি মানবীয় বা কিছু এক্সেপশনাল গুণ মানুষের থাকে, ওনার ছিলেন। দৈনিক যুগান্তরের প্রকাশক নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুগান্তর পরিবারের উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। সকালে নুরুল ইসলামের জীবনী নিয়ে নির্মিত এক তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। এরপর তাকে স্মরণে 1 মিনিটের নীরবতা পালন করা হয়। যমুনা গ্রুপের চেয়ারম্যানের জীবনী নিয়ে আলোচনা করেন যুগান্তর এবং যমুনা টেলিভিশনের সাংবাদিকতার সহকর্মীরা। বক্তারা নুরুল ইসলামের মেধা, সততা, পারিশ্রমিক এবং সাহসিকতা, একই সাথে শিল্প ও গণমাধ্যম খাতে তার অবদানের কথা স্মরণ করেন। দেশবাসীর কাছে দোয়া চেয়ে সালমা ইসলাম বলেন, দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ এই কণ্ঠস্বর আজীবন নির্দ্বিধায় কালোকে কালো, সাদাকে সাদা বলে গেছেন। তার প্রয়াণে শিল্প খাতে তার শূন্যতা গভীরভাবে উপলব্ধি করেছে দেশ। আর সেই স্মরণ সভায় আয়োজনে উপস্থিত ছিলেন সকলেই। পরবর্তীতে দোয়া এবং মিলাদ মাহফিলে অংশ নেন তিনি। কর্মক্ষেত্রে তার কথাটা মনে রেখে কাজগুলো এগিয়ে নিয়ে তার জন্য দোয়া করবেন। সে যাতে পরপারে গিয়েও যাতে আপনাদেরকে নিয়ে সে ভালো থাকতে পারে, আপনাদের জন্য দোয়া করতে পারে এবং আপনারা তার জন্য দোয়া করবেন সে যাতে জান্নাতুল ফেরদৌস পায়। যমুনা গ্রুপের কোন কাজ দরদ দিয়ে ভালোবাসতাম, যদি এটা করতে পারেন, ওই যে বলে না যে কেউ দেখে না আল্লাহ দেখে, ঠিক তেমনি আপনার মধ্যে যদি ওই ফিলিংস কাজ করে যে চেয়ারম্যান স্যার থাকলে আমি এভাবেই কাজ করতাম। এবার সরকারি হজ প্যাকেজে বাড়ি ভাড়া এবং সার্ভিস চার্জ কম লাগায় 4,978 জন হাজি 8,90,00,000 টাকা ফেরত পাচ্ছেন। এই কথা জানিয়েছে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিং এসব তথ্য জানিয়েছেন তিনি। বলেন, উদ্ধৃত অর্থ প্রত্যেক হাজির ব্যাংক হিসেবে ধাপে ধাপে চলে যাবে, এর জন্য কারো সাথে যোগাযোগের প্রয়োজন নেই। উপদেষ্টা বলেছেন, হজের সময় 69,000 রোগীকে 1 কোটি টাকা মূল্যের ওষুধ দেওয়া হয়েছে, বিভিন্ন টিকা বাবদ ব্যয় করা হয়েছে 10 কোটি টাকা। এছাড়া হজের ময়দানে হারিয়ে যাওয়া 891 হাজিকে তাদের নির্ধারিত তাঁবুতে পৌঁছে দিয়ে সহায়তা করা হয়েছে। এবার হজে 45 জন হাজি মৃত্যুবরণ করেছেন বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। তিনি দাবি করেন, আগের মতো হজে কোনো ফ্লাইট বিপর্যয় বা নিবন্ধনের কোনো মুসল্লিকে হয়রানির শিকার হতে হয়নি। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা এবার অত্যন্ত সুন্দরভাবে হজের কার্যক্রমটা আমরা সম্পন্ন করতে পেরেছি। আমরা আশা করি আমাদের নভেম্বর মাসে হজ চুক্তি করতে হবে, এর আগে আমাদের প্যাকেজ ঘোষণা করতে হবে। আন্তঃ মন্ত্রণালয়ে আমরা মিটিং করব,
এবং রেট যাতে আরো কমাতে পারি, আরো সাশ্রয়ী করতে পারি, সেই চিন্তাভাবনাও আমাদের আছে। যশোরের নাভারণে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদিত ঢালাই স্পেশাল সিমেন্ট ডিলার উদ্বোধন হয়েছে। দুপুরে নাভারণ রেলবাজারে একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, ঢালাই স্পেশাল সিমেন্ট একটি উন্নত মানের সিমেন্ট যা ওপিসি এবং পিসিসি সিমেন্ট বিশেষ বৈশিষ্ট্য সংযুক্ত করে তৈরি করা হয়েছে। এটি দ্রুত দৃঢ়তা অর্জন করে এবং দীর্ঘমেয়াদী স্থাপনের স্থায়িত্ব নিশ্চিত করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিনিয়র জিএম কাজী মহিউদ্দিন, ডিজিএম জিয়ারুল ইসলাম এবং সিমেন্টের ডিলার মেসার্স রোকেয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী সহ অন্যান্যরা। আমরা সবসময় আমাদের পণ্যের গুণগত মানের ব্যাপারে কোনো আপোষ করি না। তো আমাদের এরই ধারাবাহিকতায় আজকে ঢালাই স্পেশাল সিমেন্ট আমরা তৃণমূল পর্যায়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই সিমেন্টটাকে আমরা বাজারজাত করছি এবং এটা আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি, বিকজ এই সিমেন্টটা বাংলাদেশে একমাত্র র্যাপিড হার্ডেনিং 42.5 আর ক্যাটাগরির সিমেন্ট। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বেশ কিছুদিন ছিলেন হাসপাতালে। পরে আইসিইউতে মৃত্যু হয় চুয়াডাঙ্গার রাশেদুল ইসলামের। কিন্তু মরদেহ গোসলের সময় পাওয়া যায় ফুসফুস সদৃশ জিনিসের। অথচ হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন কোনো সার্জারিও হয়নি নিহত রাশিদুলের। রহস্যময় এই ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেছেন সহকর্মী তাজুল ইসলাম এবং জিসান আহমেদ। বিস্তারিত প্রতিবেদনে। গত 21 জুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ব্যবসায়ী রাশিদুল ইসলাম। প্রথমে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি হলে সবশেষ মোহাম্মদপুরের আল মানার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আইসিইউতে 2 দিন থাকার পর রাশিদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহ বাড়িতে ফেরত এনে গোসল দেওয়ার সময় দেখা যায় অস্বাভাবিক কাটা ছেঁড়ার দাগ। মরদেহের ব্যাগের সাথেই পলিব্যাগ বন্দী ছিল মানবদেহের ফুসফুস সদৃশ অঙ্গ প্রত্যঙ্গ। বাম পাজরে ছিল কাটা ও সেলাইয়ের চিহ্ন। 2 দিক থেকে কাটা আছে বড় আকারে, সেটাকে আবার 2 দিক থেকে টাইনে সেলাই করে রাখছে এবং আঙুল দিলে আঙুল ঢুকে যাচ্ছে, মানে অপারেশনাল সেলাই এটা না। তার তো এরকম সমস্যা ছিল, তার বুকের হাড় ভাঙছে। তো তাহলে তার এই যে মানে ভেতরের যে অর্গানগুলো, এইগুলা কেন পলিথিনের ভেতরে বাইরে আলাদা পাওয়া গেল? বাইরে বের করে দিয়েছে, ওটাকে ভেতরে দেয়নি। ওটাকে আপনি মোটামুটি পানি দিয়ে ধুয়ে ফের কাপড়ের ভেতর দিয়ে দেন। আমরা তো এইভাবে কাজ করেছি। অথচ এই মরদেহে কোনো ময়নাতদন্ত হয়নি। তাহলে কেনই বা তার দেহে এমন ছুরি চালানো হয়েছে তার উত্তর খুঁজে পাচ্ছেন না স্বজনরা। কোনো অপারেশন বা কোনো কিছু করা হয় না। আর যদি অপারেশন করতে হয়, কোনো কিছু ওটিতে নিতে হয়, তাহলে তো অবশ্যই আমার কনসার্ট নিতে হবে, যেহেতু আমি আসি ওখানে। হ্যাঁ, কোনো কনসেন্ট বা কোনো কিছু করা হয়নি। কিন্তু এগুলা কেন হইলে এরমভাবে এইভাবেই যদি করে, তাহলে মানুষ ডাক্তারের উপরে বা একটা প্রতিষ্ঠানের উপরে কিভাবে নির্ভর করে একটা রুগী নিয়ে যাবে? রাশিদুল ইসলামের চিকিৎসা সংক্রান্ত খোঁজ খবর নিতে মোহাম্মদপুরের আল মানার হাসপাতালে যাই আমরা। প্রথম দিন সাক্ষাৎ করেননি কেউ। পরদিন কথা হয় আইসিইউ প্রধানের সাথে। তিনি জানান, ভর্তি থাকা রাশিদুল ইসলামের বুকের ভেতর গুরুতর জখম হয়েছিল, সেখান থেকে ঝরছিল রক্ত। সেটি বের করতেই বাম পাশের পাঁজরে ছিদ্র করে পাইপ স্থাপন করা হয়েছিল, যা তার মৃত্যুর পর খুলে ফেলা হয়। টিউবগুলো সব তখন অলরেডি টিউবগুলো খোলা হয়েছিল, কিন্তু তবু ওনার শ্বাসকষ্ট হচ্ছিল, ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল। তারপরে ওনার এখান থেকেই আস্তে আস্তে বিভিন্ন কমপ্লিকেশন দেখা দেয় এবং ওনার কিডনি ইঞ্জুরি হতে থাকে এবং কোনো রক্ত প্রস্রাব হতে হয় না তখন আর। তারপর ওনার ব্লাড প্রেশার ফল করে এবং কার্ডিয়াক কমপ্লিকেশন দেখা দেয়। পলিথিন ব্যাগে অঙ্গ পাওয়া প্রসঙ্গে বিস্ময় প্রকাশ করেন এই চিকিৎসক। বলেন, এত ছোট ছিদ্র দিয়ে কোনো অঙ্গ বের করা সম্ভব নয়। ফুটো দিয়ে কোনো ওই রকম অর্গান বের করে আনা অসম্ভব একটা ব্যাপার। এটা কল্পনা করা যায়, কিন্তু বাস্তবে এটা সম্ভব নয়। কাজে ওইটা কিসের কোথা থেকে যারা পেল সেটা যারা বলতেছেন ওনারাই জানেন, আর কীভাবে যে ওইটা ভিডিও করছে ওইটা, আর এটা আমাদের আসলে বোধগম্য নয়। এটা সে কোনোভাবে মেলে না, সাইন্টিফিক্যালি এটা কোনোভাবে যায় না। চিকিৎসকরা জানান, গুরুতর অবস্থায় আসা ওই রোগীর জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড গঠন করেছিল তারা। মৃতদেহের সাথে পাওয়া ওই অঙ্গবিশেষ সহই চুয়াডাঙ্গায় দাফন করা হয় রাশিদুল ইসলামকে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। কিছু স্বার্থন্বেষী মহলের কারণে বেহাত হয়েছে জুলাই অভ্যুত্থানের ফসল। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জুলাই ঐক্য আয়োজিত প্রতিনিধি সম্মেলনে এই অভিযোগ করেছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া অন্তত ৩০টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন প্রতিনিধি সম্মেলনে। এ সময় তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ যে পথে হেঁটেছে ক্ষমতার লোভে দেশের কোনো রাজনৈতিক দল ঠিক একই পথে হাঁটছে। বলেন, জুলাই শহীদদের রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে তারাও এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফ্যাসিস্ট সরকারের অনুগতদের বিতরণ করতে পারেননি। আগামীতেও কেউ দেশ এবং জনগণের স্বার্থ পরিপন্থী কাজ করলে তাদের বিরুদ্ধে আবারও প্রতিরোধ গড়ে তোলা হবে, হুঁশিয়ারি দেন বক্তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ভিসির ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্তদের বিচারের দাবি জানান তারা। বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবন থেকে শুরু করে পুরো ক্যাম্পাসে প্রদক্ষিণ শেষে ভিসি ভবন ঘেরাও করে শিক্ষার্থীরা। এর আগে 10 জুলাই ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগে ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র রফিক বিন সাদেক রেশাদকে মারধর করেন ছাত্রদলের নেতাকর্মী। এ সময় বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা ডক্টর AK রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম সেখানে গেলে তাদের উপর হামলা চালানো হয়। নাটোরে 2 নারীকে গরম পানির সাথে মরিচের গুঁড়ো মিশিয়ে ঝলসে দেওয়ার ঘটনায় 5 জনকে আটক করেছে সেনাবাহিনী। দুপুরে সদর উপজেলার মোহনপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, গত 26 জুন জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে হালিমা এবং শাহনাজ নামের 2 নারীকে গরম পানির সাথে মরিচের গুঁড়ো মিশিয়ে ঝলসে দেয় প্রতিপক্ষের লোকজন। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাদের মাথায় আঘাত করে তারা। অভিযুক্ত 5 জনকে আটকের পর থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। আর এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জে সড়কে ধানের চারা রোপণ করেছে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। দীর্ঘদিনের সড়কটি নির্মাণ না হওয়ায় ব্যতিক্রমী এই কর্মসূচি পালন করছেন তারা। দুপুরে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর দেবীনগর মরা নদী সংলগ্ন সড়কে এই কর্মসূচি পালন করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, ইউনিয়নের গোলাম মোহাম্মদ আলীল মোড় থেকে কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত 5 কিলোমিটার সড়ক, কিন্তু দীর্ঘদিনেও সড়কটির উন্নয়ন হয়নি। খানাখন্দে ভরপুর পুরো সড়ক, ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় 30,000 মানুষকে। এদিকে দ্রুত রাস্তাটি নির্মাণ কাজ শুরু হবে এমন কথা জানিয়েছেন দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান।